$1.2 মিলিয়ন বেতনের চাকরি, মানে বছরে প্রায় 15 কোটি টাকা আর মাসে প্রায় 1,25,00,000 টাকা বেতন পাবেন কেবল এই লাইট হাউজের পাহারাদারের চাকরি করে। আরও রয়েছে অফুরন্ত সুযোগ, যেখানে নজরদারি করার জন্য আপনার কোনো বস থাকবে না কোনো জবাবদিহিতা। সারাদিন ইচ্ছে মতো আরাম করতে পারবেন, যখন মন চাইবে তখন ঘুম থেকে জাগবেন, চারপাশের পরিবেশ উপভোগ করবেন, মন চাইলে মাছ শিকার করবেন, এক কথায় যা ইচ্ছে তাই করতে পারবেন। আপনার কাজ শুধুমাত্র এটা নিশ্চিত করা যে এই লাইট হাউজের চূড়ায় থাকা বাতিটা সঠিকভাবে আলো দিচ্ছে কিনা, কখনো বাতিটা অফ হয়ে গেলে অন করে দিবেন। ব্যাস, কেবলমাত্র এই কাজটুকুই। আপনাকে আর কোনো কিছুই করতে হবে না, সারাদিন নিজের মতো করে সময় কাটাবেন। অবিশ্বাস্যভাবে বছরে 15 কোটি টাকা বেতন পাবেন শুধুমাত্র এই চাকরিটির জন্য। আপনার কি ইচ্ছে আছে এই সহজ চাকরি করার? হয়তো টাকার অঙ্ক হিসেব করে এক বাক্যেই আপনি হাঁ বলে দিবেন, কিন্তু নিশ্চিত করেই বলা যায় যে সম্পূর্ণ ঘটনা জানার পরে কেবল আপনি নয়, পৃথিবীর সবচেয়ে সাহসী লোকটিও এই চাকরিটি করার ব্যাপারে 10 বার ভাববে। কারণ এত সুযোগ সুবিধা থাকার পরেও এটা পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম একটা কাজ। বলছি জুমান লাইট হাউজের আকর্ষণীয় বেতনের গার্ডের চাকরিটির কথা। সর্বপ্রথম এই চাকরিটি করার জন্য আপনাকে একটি ফর্ম পূরণ করতে হবে এবং কিছু শর্তাবলী মানতে হবে। ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই নতুন বন্ধুদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওতে দেখানো ছবিটি একটি উদ্ধার অভিযানের সময় তোলা, যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে লাইট হাউজে থাকা লোকটিকে ভয়ঙ্কর ঢেউ 3 পাশ থেকে ঘিরে রয়েছে। একবার ভেবে দেখুন, এই জোরো ঢেউ যদি বাতিঘরকে পুরোপুরি ডেকে দিত তাহলে তার কি অবস্থাটাই না হতো। এই সব জেনেও আপনার যদি এখনও এই চাকরির জন্য আবেদন করার সাহস থাকে, তবে আর কি কি মহাবিপদ আপনার জন্য এখানে উঠতে রয়েছে সেগুলো জানাতে চলেছি। তার আগে চলুন জেনে আসি কেন এই লাইট হাউসগুলো সমুদ্রের মাঝখানে স্থাপন করা হয়, আর এর কাজই বা কি, কেনই বা এর উপর সবসময় নজর রাখতে হয় এবং কি কারণে লাইট হাউসগুলোর আলো সর্বদা জ্বালিয়ে রাখতে হয়। রহস্যময় এই লাইট হাউসের গা ছমছম করা ইতিহাসের আদ্যপান্ত জানতে হলে আমাদেরকে কয়েক বছর পেছনে যেতে হবে, যেখানে আমাদের দেখতে হবে কিভাবে বাতিঘরের ধারণা শুরু হয়েছিল। বলছি প্রাচীন যুগের কথা, যখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল আকাশপথের ভ্রমণ ব্যবস্থা, তাই দীর্ঘতম দূরত্ব ভ্রমণের জন্য সর্বোত্তম এবং একমাত্র উপায়ই ছিল পানিপথ। সেই সময় ক্যাপ্টেন মার্সিয়াস নামক একজন দক্ষ নাবিক ছিলেন, যিনি তার বিপজ্জনক সমুদ্র ভ্রমণের জন্য পরিচিত একজন অসাধারণ নাবিক, কারণ তিনি অনেক প্রতিকূল পরিবেশেও সফল সমুদ্র পাড়ি দেওয়ার মতো অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন। অথচ তার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। এক রাতে গুটগুটে অন্ধকারের মাঝেই তিনি সমুদ্রের একটি এলাকা দিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই পানির নিচে থাকা কিছু একটার সাথে তার জাহাজ ধাক্কা খায়। সেই সময়ের জাহাজগুলো যেহেতু কাঠের তৈরি ছিল, তাই সমুদ্রের তলদেশে থাকা বড় বড় পাথর খণ্ডের আঘাতে জাহাজটিতে সহজেই ফাটল ধরে যায়। সেই সব গর্ত দিয়ে প্রচণ্ড বেগে পানি ঢুকতে থাকে এবং এটি ডুবে যায়, যার ফলে তার উল্লেখযোগ্য ক্ষতি হয়। এই ঘটনার পর ক্যাপ্টেন মার্সিয়াস ভাবলেন এই সমস্যার কিছু একটা সমাধান খুঁজে বের করতে হবে। তিনি এমন কিছু আবিষ্কার করতে চাচ্ছিলেন যা তাকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করতে আগে থেকেই সতর্ক করতে পারে। কিন্তু এই আবিষ্কারের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় প্রশান্ত মহাসাগরের বিশালতা। কারণ প্রশান্ত মহাসাগর এতই বিশাল যে আপনি যদি 7টি মহাদেশকে একসাথে একত্রিত করেন, তারপরেও প্রশান্ত মহাসাগরের আয়তনই বেশি হবে। এমনকি এই এলাকায় 5টি চাঁদ পাশাপাশি রাখলেও প্রশান্ত মহাসাগরটি বড় হবে। প্রাচীনকালে যখন নাবিকরা খোলা জলে যাতায়াত করতেন, তখন তাদের কোনো ধারণা থাকতো না যে পরবর্তী তীর কত দূর বা কোন দিকে। এমনকি সমুদ্রের তলদেশে থাকা কোনো কিছু সম্পর্কেও তাদের ধারণা থাকতো না। তখনকার দিনে নেভিগেশন ছিল সবচেয়ে বড় সমস্যা। চলার পথ সম্পর্কে নাবিকদের গাইড করার জন্য কোনো জিপিএস বা কোনো উন্নত ব্যবস্থা ছিল না। তাই তাদের সামনে থাকা রাস্তা সম্পর্কেও কোনো আইডিয়া থাকতো না, কারণ সেই সময় পথ নির্দেশের জন্য এমন কোনো প্রযুক্তিই ছিল না যা তাদের রাস্তা চিনতে সাহায্য করতে পারে। জিপিএস 1973 সালে আবিষ্কৃত হয়েছিল এবং জনসাধারণের জন্য চালু হয়েছিল 1978 সালে। মূলত সেই সময় নাবিকদের এই অন্তহীন সমুদ্র অতিক্রম করার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদ অথবা তারার উপর নির্ভর করতে হতো। কখনো কখনো কিছু প্রাথমিক নেভিগেশন সরঞ্জামের সাহায্য পেলেও এই দিক নির্দেশনার সমস্যার জন্য চলতি পথে আরও 2-1টা উটকো ঝামেলা এসে হাজির হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসের সাথে ঘটেছিল। একবার ক্যাপ্টেন এলিস তার নাবিক
নাবিকদের সাথে নিয়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন। সে সময় একদিন রাতে হঠাৎ করেই পুরো আকাশ ডেকে যায় কালো মেঘে। নেভিগেশনের জন্য যে নক্ষত্রগুলোকে তারা অনুসরণ করছিল, ঘন মেঘের কারণে সেগুলো দেখা যাচ্ছিল না। তারপর একটি প্রবল ঝড় সাগরের এই অংশে আঘাত হানে। নাবিকেরা তখন দিশেহারা, কারণ জাহাজটিকে পরিচালনা করার জন্য তারা কোনো দিক নিশানা খুঁজে পাচ্ছিল না। যখন সকাল হয় তখন তারা তাদেরকে বিশাল সমুদ্রের খোলা বুকে আবিষ্কার করে। তারা অনুধাবন করতে পারে যে এই বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। সে সময় তাদের কাছে যথেষ্ট পরিমাণ খাবার মজুদ ছিল না। অবশিষ্ট যা ছিল সময়ের ব্যবধানে তা শেষ হয়ে যায়। তখন তাদের কাছে না ছিল কোনো খাবার, না ছিল কোনো পানি, যদিও সমুদ্রে অফুরন্ত পানির ভান্ডার ছিল। কিন্তু আপনারা তো এটা জানেন যে সমুদ্রের জল পান করা যায় না, কারণ এটা অনেক বেশি লোনা হয় এবং অধিক পান করলে একটা মানুষের মৃত্যুও হতে পারে। ক্ষুধা আর তৃষ্ণায় নাবিকদের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। তারা সমুদ্রের বিশাল জলভান্ডারে থেকেও পানির তৃষ্ণায় কাতর হয়ে গিয়েছিল, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছিল। অনেক কষ্টে ক্যাপ্টেন একটি বন্দরের দেখা পান যেখানে বাকিরা নোঙ্গর করেন। এই ঘটনা থেকেই নাবিকেরা লাইট হাউজের প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপরেই মূলত বিশ্বের ইতিহাসে প্রথম লাইট হাউজের যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত ছিল সিটি অফ আলেকজান্দ্রিয়া। সময়টা ছিল 280 খ্রিস্টপূর্বাব্দ। সে সময় সেখানকার রাজা ছিলেন টলেমি দ্য সেকেন্ড ফিলাডেলফাস। তাদের প্রধান আয়ের উৎস ছিল বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। অথচ এই রাজ্যের বাণিজ্য ব্যবস্থায় সবচেয়ে বড় বাধা ছিল তাদের অবস্থান। আপনি যদি সূক্ষ্মভাবে এই এলাকার ম্যাপটি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন সমুদ্র থেকে এই শহরের তীরে প্রবেশের জন্য এই জায়গাটি ব্যবহার করতে হতো। অথচ এই জায়গাটি জুড়ে অনেক বড় বড় পাথর ছিল। রাতের অন্ধকারে এই শহরে বাণিজ্য করতে আসা কোনো জাহাজ যখন এই পথ অতিক্রম করত তখন প্রায়ই সেই জাহাজগুলোর সাথে এই সব পাথরের সংঘর্ষ হতো। সংঘর্ষের ফলে অনেক সময় কাঠের তৈরি মালবাহী জাহাজগুলো ভেঙে ডুবে যেত। ফলে জাহাজে থাকা সমস্ত পণ্য নষ্ট হয়ে বিরাট লোকসান হতো। সে সময় দিন দিন এই রাজ্যে বাণিজ্যিক জাহাজের চলাচল কমে আসে। ফলে অর্থনৈতিকভাবে এই রাজ্যের বিশাল বড় ক্ষতি হতে থাকে। বিচক্ষণ টলেমি তখন তার রাজ্যের অর্থনীতির চাকাকে সচল রাখতে সেই সময়ের বিখ্যাত আর্কিটেক্ট স্রষ্টাসাস অফ সিনাডাসের কাছে ছুটে যান। তার কাছে এই সমস্যা থেকে মুক্তির জন্য পরামর্শ আশা করেন। দুজনে মিলে একটি বিশ্ব বৈপ্লবিক পরামর্শ করেন। তারা সিদ্ধান্ত নেন এমন এক মিনার নির্মাণ করার যার চূড়ায় থাকা লাইট সমুদ্রগামী জাহাজগুলোকে পথ নির্দেশ করবে। সেই সাথে এটা জলের তলে থাকা পাথরগুলো সম্পর্কে আগে থেকেই সাবধান করতে থাকবে। ফলে রাতের আধারে চলাচলকারী জাহাজ সহজেই পাথর খণ্ডগুলো এড়িয়ে নিরাপদে কিনারায় আসতে পারবে। এই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ইঞ্জিনিয়ার স্রষ্টাসাস কাজ শুরু করেন। কিন্তু তখনও তিনি অনুমান করতে পারেননি যে তিনি যা করতে চলেছেন তা তাবৎ দুনিয়ার জন্য অন্যতম একটি সৃষ্টি হতে চলেছে, যা প্রাচীন স্থাপত্য শিল্পের ইতিহাসে আলেকজান্দ্রিয়ার বাতিঘর নামে পৃথিবীতে পরিচিতি পাবে। আলেকজান্দ্রিয়ার সেই বাতিঘরটি নির্মাণ করা হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে, যার উচ্চতা 384 ফুট। বন্দরের ঠিকানার সন্ধান দিতে যে মিনারটি তৈরি করা হয়েছিল সেটাকে একসময় গোটা দুনিয়ার সপ্তম আশ্চর্য হিসাবে স্বীকৃতিও দেয়া হয়। এমনটা কেবল মিনারটির বিশাল উচ্চতার জন্য নয়, বরং এর নিপুণ কৌশল এটাকে অত্যাশ্চর্য করে তোলে। কারণ এই মিনারটির চূড়ায় সবসময় আগুন জ্বলতে থাকত, যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো কাঠ ও কেরোসিন। এখানে আগুন দ্বারা তৈরি আলোকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিতে স্রষ্টাসাস এটাকে বিশেষভাবে ডিজাইন করেন, যেখানে তিনি গ্লাস ও লেন্সের সমন্বয়ে এমন এক কৌশল প্রয়োগ করেন যাতে করে এই বাতিঘরে থাকা আলো বহু দূরে থাকা জাহাজের নাবিকদেরও পথ দেখাতে পারে। যখনই এই বাতিঘরের কারিশমার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, ঠিক তখনই বিশ্বের বিভিন্ন প্রান্তের নাবিকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কারণ তারা জানতে পারে যে এই আলোক নির্দেশকের ফলে বাণিজ্যিক জাহাজগুলোর আর পথ ভুল হবে না এবং আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করার সময় পাথরগুলির সাথে সংঘর্ষের ফলে ক্ষয়ক্ষতিও হবে না। এভাবেই সমুদ্রের মাঝে নাবিকদের পথ দেখানোর কাজে বাতিঘরের আইডিয়াটা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রথম দিকে এই লাইট হাউসগুলো কেবল সমুদ্রের উপকূলের কাছাকাছি তৈরি করা হতো, কিন্তু সময়ের সাথে সাথে বাণিজ্যিক কাজে সমুদ্র পথের ব্যবহার বাড়তে থাকে। এই পথগুলোর মাঝে কিছু কিছু স্থানে এমন সব পাথর খণ্ডের অবস্থান ছিল যেগুলো জাহাজের জন্য ক্ষতির কারণ হতে পারত। তাই সেই সকল স্থানগুলোতেও বাতিঘর নির্মাণ শুরু হয়, যাতে করে নাবিকেরা সহজেই এই পথগুলো এড়িয়ে চলতে পারে। আপনি যদি সমুদ্র পথে এ ধরনের বাতিঘর দেখে থাকেন তবে কমেন্টে জানাতে ভুলবেন না। প্রথম দিকে লাইট হাউসগুলোতে সবসময় আগুন জ্বালিয়ে রাখা হতো, কিন্তু এটা ঠিক ততটা ভালো আইডিয়া ছিল না, কারণ এর জন্য সবসময় কেরোসিন ও কাঠের যোগান দিতে হতো। তখন অবশ্য এটা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। কিন্তু সভ্যতার বিকাশের
সাথে সাথে লাইট হাউসগুলোতে মোমবাতি, গ্যাস ল্যাম্প ও অয়েল ল্যাম্পের ব্যবহার শুরু হয়, কিন্তু সেগুলোর আলো বেশি দূর ছড়াতো না। এরই মাঝে আবিষ্কার হয় বৈদ্যুতিক বাল্বের। লাইট হাউসগুলোতেও ধীরে ধীরে বৈদ্যুতিক বাল্বের ব্যবহার শুরু হয়। এই লাইটগুলোর আলো কয়েক মাইল দূর পর্যন্ত ছড়িয়ে দিতে তখন বিশেষ এক ধরনের লেন্স তৈরি করা হয়, কিন্তু সেখানেও সমস্যা রয়ে যায়। এই লাইটগুলোর আলো অনেক দূর থেকে দেখা যেত না, কারণ 1800 বার আলো প্রতিফলনকারী এই লেন্সগুলো সেট করা হতো বাল্বের পেছনে। তখন সেই সময়ের বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা শুরু করে এবং আবিষ্কার করে যে লেন্সগুলো যদি বাল্বের সামনে সেট করা যায় তবে আলো আরো বেশি দূর পর্যন্ত ছড়িয়ে যাবে। কিন্তু সেই লেন্সগুলো নিয়েও তারা বিপাকে পড়ে, কারণ সেগুলোর পুরুত্ব অনেক বেশি হবার কারণে আলো বেশি দূর যেত না। ঠিক সে সময় এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার ও পদার্থবিজ্ঞানী অগাস্টিন জিন ফ্রেসনেল। তিনি লেন্সগুলোকে সরু আকার দেন এবং এমনভাবে ডিজাইন করেন যে তার মধ্য দিয়ে আসা সমস্ত আলো সরাসরি গিয়ে একটা বিন্দুতে মিলিত হতো, যার ফলে আলো একটা নির্দিষ্ট বিন্দুতে অনেক দূর পর্যন্ত পাঠানো যেত। বর্তমান সময়ে সমুদ্রে থাকা সব লাইট হাউসগুলোতে ফ্রেসনেলের সেই লেন্স ব্যবহার করা হয়। লেন্সের এই আবিষ্কার লাইট হাউসগুলোকে নতুন রূপ দিয়েছিল, যে কারণে এখন পর্যন্ত উত্তাল ও দুর্গম সমুদ্রের বুকেও জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারে। লাইট হাউসের এই ভয়ঙ্কর দিকগুলো জানার পরেও কি এই চাকরির ব্যাপারে আপনার আগ্রহ আছে? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে বলতেই হবে আপনি সাহসী। আর আপনার মতো সাহসী মানুষরাই এখানে চাকরি করে থাকেন, যাদের কাজ কেবলমাত্র এই জুমান লাইট হাউসকে পাহারা দেয়া এবং এটা নিশ্চিত করা যে সেখানে থাকা লাইটটি যথাযথভাবে আলো দিচ্ছে। আর এই কাজের জন্যই বছরে বেতন দেয়া হয় 15 কোটি টাকা। যেখানে সিভি পাঠানোর আগে নিশ্চিত হয়ে নিন যে এখানে আপনার সাথে কথা বলার জন্য কেউ থাকবে না, এমনকি কারো সাথে যোগাযোগও করতে পারবেন না। দুঃসহ নিঃসঙ্গতা এখানে আপনার নিত্যসঙ্গী। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এই এলাকায় বেশ ভয়ঙ্কর সব জ্বর হয়। সেই সব জ্বরের তাণ্ডব এতটাই সর্বনাশী হয় যে সমুদ্রের বিশাল বিশাল ঢেউগুলো মাঝে মাঝেই লাইট হাউসের 10 মিটার উঁচু চূড়ায় আছড়ে পড়ে, যেখানে আপনার থাকার ঘরের অবস্থান। তাই এই কাজে আপনার প্রাণ হারানোর আশঙ্কাও রয়েছে, কারণ এই লাইট হাউসগুলো সমুদ্রের মাঝখানেই স্থাপন করা হয়। কিন্তু সমুদ্রের ভয়ঙ্কর এই পরিবেশের কারণে বিরাট বেতনের হাতছানি থাকা সত্ত্বেও নির্জন এই পরিবেশে কেউ চাকরিটি করতে চায় না। আপনি হলে কি করতেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তথ্যগুলো অন্যদের জানাতে শেয়ার করতে পারেন। আপনি যদি এ ধরনের রহস্য, রোমাঞ্চ, আনকমন ও চমকপ্রদ ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটির অল অপশনটি ক্লিক করে রাখার অনুরোধ রইল। ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।